স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তারা সবাই ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন। ঢাকা থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার ও হাইস মাইক্রোবাসে করে ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন কয়েকজন। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 7 জন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস তুলে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আরও বলেন, নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে চিঠি দেবে সরকার। প্রিয় দেশবাসী, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে তিনি গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বলেন, জুলাই সনদ একটি ঐতিহাসিক দলিল। এ সময় ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী বছর ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আনন্দমুখর পরিবেশে সকলেই যাতে ভোট দিতে পারে সেজন্য রাজনৈতিক দলগুলো সহনশীল হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। কোনো অপশক্তি যেন নির্বাচনে বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। তিনি বলেন, গত বছর জুলাই পরবর্তী সময়ে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ ছিল বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে। মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সফলতার সঙ্গে শুল্ক আলোচনা সমাপ্ত করেছি। এর ফলে আমাদের অর্থনীতির সম্ভাবনা বহুগুণ বেড়ে গিয়েছে। মাত্র 1 বছরের মধ্যে আমরা এতদূর রাস্তা অতিক্রম করতে পারবো এটা চিন্তাই করা যায়নি। গত 1 বছর ধরে সকলকে সাথে নিয়ে জুলাইয়ের দাবি পূরণের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জাতিকে আর দ্বিধা বিভক্ত হতে দেয়া যাবে না। আসুন আজ জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হই, এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না। নতুন বাংলাদেশ গড়তে সকল নাগরিকের কাছে সহযোগিতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র ও জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যে নির্দেশনা দিয়েছেন তার ভাষণের মধ্য দিয়ে এবং চিঠি প্রদান করবেন নির্বাচন কমিশনকে যা বলেছেন সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম এবং সারা জাতি অপেক্ষা করছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দুদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন, তাদের মধ্যে সেই দুদুল্যমানতাটা রইল না। আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে ক্ষান্ত থাকেননি গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। সরকার পতনের পরপরই শুরু করেন রাজধানীর যানবাহন নিয়ন্ত্রণের কাজ। ট্রাফিক পুলিশের মধ্যে আস্থা ফিরে না আসা পর্যন্ত সড়কে শৃঙ্খলা নিশ্চিত করেন তারা। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা অনেকটাই ভেঙে পড়ে। সরকারের অনুগত অনেকে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়।
সরকার পতনের পর রাজধানীর কোনো সড়কেই ট্রাফিক পুলিশ ছিল না, ফলে দেখা দেয় অনিশ্চয়তা। তবে তা বেশি দিন দীর্ঘ হয়নি। এগিয়ে আসেন গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে উৎখাতকারী শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে যানবাহন নিয়ন্ত্রণে নেমে পড়েন তারা। স্বল্প সময়ের মধ্যেই তারা সফল হন। 5ই আগস্টের পর থেকে আমাদের ট্রাফিকের সাথে ডিএমপি ট্রাফিকের সাথে ছাত্ররা কাজ করতেছে। নামটা আমরা দিয়েছি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ। তো এরা আমাদের বর্তমানে পর্যায়ক্রমে উন্নতি হয়ে প্রায় 1000 জন কাজ করে, অর্থাৎ সকালে পালায় 500, বিকালে পালায় 500। এরা বেশ ভালো কাজ করতেছে। আমাদের যেহেতু জনবলের শর্টেজ আছে, সড়কে শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতায় অনেককে সম্মানের ভিত্তিতে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। আমাদের সাথে কি বলে স্থানীয় লোকজনের অনেক সময় বাদানুবাদ বেশি হয়। ছাত্রদের সাথে পরিচিত, তারা এলাকায় আছে, অতএব তারা অনেক ভালো কাজ করতেছে এবং আমাদের ট্রাফিকের বেশ কয়েকটা কি বলে ক্ষেত্রে তারা ভালো করতেছে। বিশেষ করে উল্টা রাস্তায় গাড়ি আসা বা রিক্সা ঢুকবে না এমন রাস্তায় রিক্সা ঢুকানো, এগুলো নিয়ে আমাদেরকে বেশ ভালো সহায়তা করতেছে। সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদের প্রয়োজনীয় মৌলিক প্রশিক্ষণ দিয়েছে পুলিশ। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুরি ইউনিয়নে প্রাপ্ত গ্যাস এখন বাণিজ্যিকভাবে উত্তোলনের অপেক্ষায় কর্তৃপক্ষ। দেশি প্রতিষ্ঠান বাপেক্স কূপটির সন্ধান পায়। সেখানে মজুদ গ্যাসের বাজার মূল্য প্রায় 11,000 কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। জামালপুর এক নামে প্রকল্পের আওতায় বাপেক্সের নিজস্ব জনবলের মাধ্যমে চলতি বছরের 24 জানুয়ারি শুরু হয় খনন কাজ। 6 মাসের মধ্যেই প্রকল্পটি বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহের জন্য উপযুক্ত হয়ে ওঠে। প্রাথমিকভাবে এই কূপে 7.2 বিএসএফ গ্যাস পাওয়া যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। গড়ে প্রতিদিন মিলবে 4 থেকে 5 মিলিয়ন ঘনফুট। যমুনা সার কারখানার চাহিদা মেটানোর পর আবাসিক ও কলকারখানায় সংযোগ চান স্থানীয়রা। এই খননে আমরা খুশি, যথেষ্ট খুশি, গ্যাস পাওয়া গেছে। তবে সরকার আমাদের পর্যাপ্ত বাজার তুলে আমাদের মন খুশি করেছে, আমরা এই খুশি। এলাকার ছেলেমেয়েগুলি কর্মসংস্থান পাবে। পাশাপাশি যেহেতু আমরা জায়গা জমি থেকে আবাদ মৌসুম করতাম, আবাদ মৌসুম বন্ধ হয়ে গেছে। আবাদ মৌসুম বন্ধ হওয়ার তাগিদে আমরা এলাকার আশেপাশে কিছু গ্যাসের চাহিদা পূরণ করতে পারি। ফাইলাজারটা বন্ধ হয়ে আছে দীর্ঘদিন যাবৎ। আমাদের কৃষকের ভীষণ কষ্ট হইতেছে এবং দেশেরও ক্ষতি হইতেছে ভীষণ। যার ভূমিতে এই গ্যাসটা যদি চালু হয়ে যায়, ইনশাল্লাহ চালু হয়ে গেছে, যদি আর সরকারের যদি এই গ্যাসটা লাইনটা দেওয়া হয় তাহলে আমাদের দেশের জন্য অনেক উন্নত হবে। বিশেষজ্ঞদের মতে এই কূপ থেকে পাওয়া গ্যাসের ব্যবহার শুরু হলে স্থানীয় ব্যবসা বাণিজ্য গতিশীল হবে, বৃদ্ধি পাবে মানুষের জীবনমান। 2টা জায়গায় আমরা গ্যাসের সন্ধান উপস্থিতি পেয়েছি, কিন্তু একটা জায়গা থেকে আমরা বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদনের করার মতো অবস্থা আছে। আমরা এখন বাণিজ্যিকভাবে প্রোডাকশন দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি এবং আশেপাশে আরও কয়েকটা কূপ খনন করলে আমরা এর রিজার্ভ কী পরিমাণ আছে তা আমরা জানতে পারবো। জামালপুর 1 অনুসন্ধান কূপ খনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 168 কোটি টাকা। দীপ্ত বার্তা কক্ষ। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম মহাপ্রয়াণ দিবস। বাঙালির জীবনের প্রতিটি ক্ষণেই যেন রবীন্দ্রনাথের উপস্থিতি। শ্রাবণের ঘন বর্ষায় এই মহাপ্রাণ চলে যান না ফেরার দেশে, তবে তিনি হারিয়ে যাবেন না কখনো, কারণ রবীন্দ্রনাথ মানেই সত্য সুন্দর চিরপরিব্রাজক। তার সাহিত্যকর্মে প্রকাশ পায় হাস্য বিষাদ, প্রাপ্তি অপ্রাপ্তির নানা দোলাচল। জীবনের প্রতিটি পরতেই যেন নতুন করে আবির্ভূত হন কবিগুরু। প্রজন্ম থেকে প্রজন্ম আশ্রয় খুঁজে পায় তার প্রতিটি সাহিত্যকর্মে। বিশ্বকবি জীবনের বড় একটা সময় কাটিয়েছেন শিলাইদহের কুঠি বাড়িতে। জমিদারি সূত্রে কুষ্টিয়ায় পদার্পণ হলেও পূর্ববঙ্গের জল হাওয়ায় রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন এই অঞ্চলের ভূমিপুত্র। কবিগুরুর 52টি কাব্যগ্রন্থে ছন্দ আর গীতি কবিতা হয়েছে মলাটবন্দি। শতাব্দী পেরিয়ে 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ আর 95টি ছোট গল্প সমান জনপ্রিয় বিশ্ব দরবারে। শেষের দিকে উপহার দিয়েছেন অসামান্য সব চিত্রকর্ম। বাঙালির সৃষ্টিশীলতা আর মানস গঠনে বড় ভূমিকা রবীন্দ্রনাথের।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় হস্তক্ষেপ করবেন না এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা দখল প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত সেখানকার মানুষের খাবারের ব্যবস্থার দিকেই বেশি নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর বাইরে সবকিছু ইসরায়েলের উপর নির্ভর করছে। এদিকে গাজায় এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি নারকীয়তা। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আইডিএফের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন আরও অন্তত 36 ফিলিস্তিন প্রশাসনের তথ্য মতে প্রতিদিন মাত্র 86টি ত্রাণবাহী ট্রাক উপত্যকায় প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল, যা পুরো গাজাবাসীর খাবারের চাহিদার মাত্র 14%। এবার খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে আজ লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। এইচ গ্রুপে লাওস ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর। লাওসের বিপক্ষে এখনও কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ। আগের 3 সাক্ষাতে অপরাজিত লাল সবুজ। সে রেকর্ড ধরে রেখে এবারের মিশন শুরু করতে যাচ্ছে বাঘিনীরা। 33 দলের বাছাই পর্বে 8 গ্রুপের সেরা 8 দল যাবে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় মূল পর্বে। গ্রুপের সেরা 3 রানার আপও পাবে থাইল্যান্ডের টিকিট। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনামে স্থান পেয়েছে রমজানের আগে নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। এদিকে রয়েছে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা। গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার। 28 দফার ঘোষণাপত্র পরবর্তী নির্বাচিত সরকার সংবিধানের তফসিলে ঘোষণাপত্র সন্নিবেশিত করবে। গণঅভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা। শহীদদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র জনতাকে আইনি সুরক্ষার প্রতিশ্রুতি। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনাম ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট। প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবে সরকার যেন আগামী রমজানের আগেই নির্বাচনের আয়োজন করা হয়। প্রথম আলোতে আরও রয়েছে বিএনপি সহ বিভিন্ন দল স্বাগত জানিয়েছে। গতকাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে রয়েছে জুলাই ঘোষণাপত্র প্রকাশ, গণঅভ্যুত্থানের শহীদেরা জাতীয় বীর। দৈনিক ইত্তেফাক শিরোনাম ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন, প্রধান উপদেষ্টার মন্তব্য। জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ। নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। জামাত প্রতিক্রিয়া জানাবে আজ। এনসিপি আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ইত্তেফাকে আরও রয়েছে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাবে অভ্যুত্থান। জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্র থাকবে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে। ঘোষণাপত্রে শহীদরা জাতীয় বীর, আছে আইনি সুরক্ষার কথা। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট, সংযুক্ত হবে সংবিধানের তফসিলে। জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা। এদিকে রয়েছে 1971 স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 2024 স্বাধীনতা রক্ষার যুদ্ধ। জাতির উদ্দেশ্যে তারেক রহমান। পলাতক ফ্যাসিস্টদের মনে অনুতাপ অনুশোচনা নেই। এদিকে আরেকটি প্রতিক্রিয়া জানানো হয়েছে, স্বাগত জানালো বিএনপি ও বাম গণতান্ত্রিক জোট। এনসিপির আপত্তি নেই। জামায়াত ও ইসলামী আন্দোলন জানাবে আজ। দৈনিক সমকালের শিরোনামে রয়েছে রোজার আগে সংসদ নির্বাচন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবে সরকার। সংস্কার, বিচার ও নির্বাচন অনুষ্ঠান অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সহযোগিতা করা হবে। এদিকে রয়েছে স্বাগত, সন্দেহ, হতাশা, বিএনপি, এনসিপি ও জামায়াতের প্রতিক্রিয়া। আরেকটি শিরোনাম জুলাই ঘোষণাপত্র সংবিধানের তফসিলে অভ্যুত্থানকারীরা পাবেন আইনি সুরক্ষা। দৈনিক আমার দেশ রয়েছে তাদের শিরোনাম জুলাই অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, প্রধান উপদেষ্টার ভাষণ, রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন। এদিকে একটি মন্তব্য প্রতিবেদন রয়েছে, বিপ্লবের বর্ষপূর্তিতে প্রত্যাশা ও আশঙ্কা, বলেছেন মাহমুদুর রহমান। দর্শক, দেখে নিলাম আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।